মাটিতে বসে পড়াশোনা করত এবং মাটিতে বসে পরীক্ষাও দিয়েছে। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন একটা বিল্ডিং পরবর্তীকালে সেই ছাত্রছাত্রীদের জন্য আরো সুবিধা দেওয়ার জন্য আমাদের ভাবনা রয়েছে, আমাদের প্ল্যানে রয়েছে। তো আমি আশা রাখব আজকের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আরো অনেক উদ্ভাবনী কাজ করতে পারবো আমরা, এবং সেইভাবে শুধু করবুক নয়, পুরো এই অঞ্চল এবং সারা ত্রিপুরাতে আমরা এগিয়ে যেতে সক্ষম হব। এই কয়েকটা কথা বলে মাননীয় মুখ্যমন্ত্রীকে আবার আমাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে, আমাদের এই স্কুলের পক্ষ থেকে, আমাদের ডিস্ট্রিক্ট এডুকেশন গোমতীর পক্ষ থেকে শ্রদ্ধা জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি, অন্যান্যদের স্বাগত জানাচ্ছি। এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে নমস্কার। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ডাইরেক্টর অফ স্কুল এডুকেশন গভর্নমেন্ট অফ ত্রিপুরা শ্রী এনসি ঝর্ণা মুখরাকে ওনার স্বাগত ভাষণ রাখার জন্য এবারে আজকের এই আনন্দঘর অনুষ্ঠানে আমরা অনুরোধ করবো মূল্যবান আলোচনা রাখার জন্য মাননীয় জেলা শাসক ও সমাহর্তা গোমতী জেলা শ্রী গোবিন্দ ময়ূর রতিলাল মহোদয়কে। সবাইকে নমস্কার। আজকে কোরবুক सब डिवीजन ভিত্তিতে যে পঞ্জামিয়েটার স্কুল তথা सब ডিভিশনাল হসপিটাল এটার অনুষ্ঠানে উদ্বোধন অনুষ্ঠানে আমার মধ্যে আছেন আমার রাজ্যের অনারেবল চিফ মিনিস্টার প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় তথা উপস্থিত আছেন আমার মধ্যে ইস্ট ত্রিপুরা পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সির माननीय विधायक श्री रेवती त्रिपुरा महोदय तथा ऑनरेबल एमएलए अमरपुर रंजीत दास महोदय तथा बीएससी चेयरपर्सन कोरबुक आरडी ब्लॉक एसपी गोमती तथा अन्य मान्यवर। आज के जे अनुष्ठान ने যেভাবে ডাইরেক্টর স্কুল এডুকেশন উনি যেভাবে বলছে কি ये গুরুত্বপূর্ণ দিবস আছে কোরবুক জন্য। এখানে এনরোলমেন্ট দেখা যায় তো মোটামুটি 1000 স্টুডেন্ট আছে আর প্রত্যেক ক্লাসে বেশি সংখ্যা আছে। আর আপনি সবাই জানেন এটা তো বিদ্যাজ্যোতি স্কুল আছে, তাহলে যে বাকি ফ্যাসিলিটিস আছে তথা যে সিলেবাস আছে ফার্স্ট স্ট্যান্ডার্ড থেকে সিবিএসই সিলেবাস ফলো হইব। আর এটা এখানে ইংলিশ মিডিয়াম মধ্যে পড়াশোনা হইব। এভাবে শুধু ইনফ্রাস্ট্রাকচার নাই, তাহলে এডুকেশন ডিপার্টমেন্ট আর গভর্নমেন্টের ফোকাস আছে কি কোয়ালিটি অফ এডুকেশন দেওয়ার জন্য। এটা সাথে সাথে হেলথের যে ইনফ্রাস্ট্রাকচার রিকোয়ারমেন্ট আছে এটাই সাব ডিভিশনাল হসপিটালের নতুন বিল্ডিং হওয়ার কারণে এটা পুরো হয়ে গেছে। তাহলে যে এডুকেশন আর হেলথ যে গুরুত্বপূর্ণ সেক্টর আছে সোসাইটির জন্য এটা অ্যাড্রেস করা হয়েছে। আর আজকে দিন এটা গুরুত্বপূর্ণ আর গৌরবের দিবস আছে। আপনার সবাইকে এই জন্য আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। ধন্যবাদ। থ্যাংক ইউ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ মূল্যবান বক্তব্য রাখার জন্য মাননীয় জেলা শাসক ও সমাহর্তা গোমতী জেলা শ্রী গোবিন্দ ময়ূর রতিলাল মহোদয়কে। এবারে আজকের এই মহতী অনুষ্ঠানে মূল্যবান আলোচনা রাখার জন্য অনুরোধ করছি মাননীয় সাংসদ শ্রী রাবতী ত্রিপুরা মহোদয়কে। এবারে অনুরোধ করছি মূল্যবান আলোচনা রাখার জন্য মাননীয় বিধায়ক ত্রিপুরা বিধানসভা শ্রী রঞ্জিত দাস মহোদয়কে। যতন খুলুঙ্খা নমস্কার। আজকে এই করবুক সাব ডিভিশনাল হসপিটাল এবং করবুক পাঞ্জিয়াম এইচএস স্কুলে শুভ দ্বার উদ্ঘাটন অনুষ্ঠানে মঞ্চে রয়েছেন ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহাশয়। উপস্থিত রয়েছেন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে জনপ্রিয়
সাংসদ রেবতী ত্রিপুরা মহোদয়। মঞ্চে উপস্থিত রয়েছেন ডাইরেক্টর হেলথ দেবাশিস বোস, উপস্থিত রয়েছেন গোমতী জেলার জেলা শাসক গভর্নর ময়ূর রতিলাল মহোদয়, উপস্থিত রয়েছেন এসপি অজিত প্রতাপ সিং মহাশয়, উপস্থিত রয়েছেন এনসি শর্মা, যিনি আপনাদের এখানে আলোচনা দিয়েছেন ডাইরেক্টর স্কুল এডুকেশনে। উপস্থিত রয়েছেন আমাদের এখানে বিশিষ্ট সমাজসেবী অতীন্দ্র রিয়াং মহোদয়, অভিষেক দেবরায়, রতন ঘোষ মহাশয় এবং আজকের এই অনুষ্ঠানে যিনি সভাপতিত্ব করছেন আপনাদের পরিচিত করবগের বিএসির চেয়ারম্যান অসীম ত্রিপুরা মহোদয় সহ এই সভায় আমার সাংবাদিক ভাইয়েরা, মায়েরা, বোনেরা, আমি প্রত্যেককে আন্তরিকভাবে অভিনন্দন জ্ঞাপন করছি এই মহতী অনুষ্ঠানে আপনারা উপস্থিত থাকার জন্য। আজকের এই করবগের জন্য একটা ঐতিহাসিক দিন, এই কারণে একসঙ্গে হসপিটাল, বিদ্যালয়, সঙ্গে সঙ্গে হসপিটালের কোয়ার্টারের উদ্বোধন, যেখানে ডাক্তারবাবুরা এসে কোথায় থাকবেন একই সঙ্গে একই জায়গার মধ্যে সেই পরিকাঠামো আপনাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে এই এলাকার মানুষকে উপহার দিয়েছেন। আমিও সৌভাগ্য, কারণ এই করবগের 4টি বিএসি আমার বিধানসভার অন্তর্গত রয়েছেন, যারা এই করবগের মহকুমারের সঙ্গে প্রত্যক্ষভাবে তারা জড়িত, বিএসির সঙ্গে জড়িত, তাদের বিভিন্ন সুখ দুঃখের বিষয় এই করবগ মহকুমার থেকে তারা পেয়ে থাকে। তার জন্য আমি আমার এই বিধানসভা অমরপুর বিধানসভা কেন্দ্র হলে পরেও তারপর আমি এই করবগের অন্তর্গত আমার বিধানসভা এরিয়া মুখ্যমন্ত্রীর চিফ মিনিস্টার মডেল ভিলেজ, সেটা এই করবগের মহকুমার অন্তর্গত উত্তর একসুরিতে সেটা করা হয়েছে, যাতে এই মডেলের সর্ব সুবিধা সেখানে পায়। এবং আমার বিধানসভার অন্তর্গত আমাদের বৌদ্ধবাড়িতে বিদ্যাজ্যোতি রয়েছে, যেটা আমাদের করবগ এবং অমরপুরে এই বিধানসভার এক বর্ডারে রয়েছে, উভয় অংশের মানুষের সেই সুযোগ সুবিধা পাচ্ছেন। তো আজকের এই সভা থেকে আমরা এই বিষয়টা বুঝতে চাইছি যে আমাদের রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বে খুব দ্রুততার সঙ্গে মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করছেন। গত কিছুদিন আগে আমাদের অমরপুরে আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্র উদ্বোধন করেছেন, আজকে গন্ডাছড়া করেছেন, যে যাতে মানুষ তাড়াতাড়ি করে সরকারিভাবে সেগুলো যে উদ্বোধন হয়েছে সেগুলোর পরিষেবা তারা লাভ করতে পারে। আমাদের সরকার 18 সালে ক্ষমতা আসার পরে এই যে আপনারা বিভিন্ন বিল্ডিং যেগুলো দেখছেন, এদের টাকা রাখে যায়নি, প্রচুর প্রায় 200 মতো টেন্ডার কন্ট্রাক্ট দেওয়া হয়েছে, কন্ট্রাক্টর কাছে টাকা নেই, প্রায় 13,000 কোটি ঋণ রেখে গিয়েছে। তারপরে সরকার এসে দ্রুততার সঙ্গে এই কাজটি করেছে। কেন হয়েছে? একই সরকার কেন্দ্রে এবং রাজ্যে আছে বলে এই সুবিধাগুলো আপনারা আজকে সেগুলো লাভ করতে পারছেন। আপনাদের আমাদের সবার দুর্ভাগ্য, এডিসির মানুষকে বিভ্রান্ত করা হয়েছে। এই বিভ্রান্তির কারণ হেতু এডিসির মানুষ আর জনগণ এডিসির বিরুদ্ধে আজ আন্দোলন করছে, যে তাদের যে ন্যায্য কেন্দ্রীয় রাজ্য সরকার দিচ্ছে তার টাকা নয়চয় হচ্ছে। একই সরকার যদি কেন্দ্রে, রাজ্য এবং আমাদের এডিসিতে থাকতো, দ্রুততার সঙ্গে রাজ্যের উন্নতি ত্বরান্বিত হতো। আমাদের সেখানে একটা বাধা তৈরি হয়েছে। কেন হয়েছে? সেটা একটা অংশের আমাদের জনজাতির সরলতার যুগ নিয়ে আবেগভাবে আপনাদের উত্তপ্ত করেছিলেন, যে আগরতলা থেকে ভাষণ দেওয়া হচ্ছে যে 1000 বৎসর আগের রাজাদের শাসন আর 75 বৎসরে শাসনের ফলে আপনারা বলে সবাই পিছিয়ে গেছেন। আমি আপনাদের বলবো, এখানে যারা রয়েছেন আপনারা ইতিহাস জানেন, ত্রিপুরার ইতিহাস জানেন। 1850 সালে স্বজাতিরা রাজার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন দেববর্মরা। 1861 সালে কুকি বিদ্রোহ হয়েছিল ত্রিপুরাতে।
1863 খ্রিস্টাব্দে জামাতিয়া বিদ্রোহ হয়েছিলেন। অনেকে রাজবংশ বলে গর্ব করছেন। মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের আমলে রতন মনির নেতৃত্বে 1942 সালে যখন একদিকে ভারতের স্বাধীনতার জন্য ভারত ছাড় আন্দোলন আর রতন মনির নেতৃত্বে রিয়াং বিদ্রোহ হয়েছিল। কেন হয়েছিল? জনজাতিদের আর্থসামাজিক তাদের উপরে করের জুলুম, তার থেকে মানুষ মুক্তি পাওয়ার জন্য রাজার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। আজ জনজাতি এরিয়াতে আপনারা যান, যেখানে যে রাস্তাগুলো এখন হচ্ছে, অটল বিহারী বাজপেয়ী গ্রাম সড়ক যোজনা, গ্রামের সঙ্গে শহরকে যুক্ত করে দেওয়া হোক। একটা শহর যখন উন্নতি হবে তার জন্য প্রথম সোপান হচ্ছে তার রাস্তাঘাট। এই চিন্তাধারা কার থেকে এসেছিল? অটল বিহারী বাজপেয়ী। আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন প্রাক্তন জন কেনেডি, বলেছিলেন আমেরিকা উন্নত দলেই তার রাস্তাঘাট হয়েছে, তা ঠিক নয়। রাস্তাঘাটের উন্নতি হয়েছে বলে আমেরিকা উন্নত দেশ হয়েছিলেন। অটল বিহারী বাজপেয়ী সেই দৃষ্টি নিয়ে সমস্ত ভারতবর্ষে সব উপরে জোর দিয়েছেন। বলছে রাস্তাঘাটে যদি উন্নতি করা হয়, আপনায় আমার রাজ্যের, দেশের, গ্রামের তার উন্নতি হবে। তার জন্য আপনারা জানেন আমাদের বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নীতিন গডকরির কাছে গেলেন। সেখানে ত্রিপুরার জন্য 10,222 কোটি টাকা দিয়েছেন। তিনি সভাতে বসে নীতিন গডকরিকে বললেন যে পেচারতল থেকে 171 কিলোমিটার রাস্তা থেকে 4 লেন করা হোক। ত্রিপুরার ইতিহাসে কোনদিন হয়নি। 5 মিনিটের মধ্যে 3,000 কোটি টাকা মাননীয় ডক্টর প্রফেসর মানিক সাহার এক কথাতে সেটা মঞ্জুর করে দিয়েছেন। এর ফল আপনারা সকলে পাবেন। আমাদের তেলিয়ামুড়া থেকে অম্পি হয়ে, অমরপুর হয়ে, এই করপুর হয়ে শান্তির বাজারের সঙ্গে ডাবল লেন হচ্ছে। এই সমস্ত রাস্তাগুলো সমস্ত আমাদের এরিয়াতে যাচ্ছেন, জনজাতি এরিয়া হবে। সেগুলোকে নিয়েও একটা বিভ্রান্ত তৈরি করছেন। শহরে সমস্ত উন্নতি হচ্ছে, শহরে ল্যাপটপ দিচ্ছেন, গ্রামের মানুষকে ছাগল দিচ্ছেন, শুকর দিচ্ছেন, আপনাদেরকে পিছিয়ে রাখা হচ্ছে। কোথায় ল্যাপটপ দেওয়া হচ্ছে? সেখানে মোবাইল ফোন দেওয়া হচ্ছে সরকার থেকে। এটা জনজাতিরা যারা শিক্ষিত বিএ পাস আপনারাও পাবেন, শহরের লোকও পাবেন। আপনাদের ভাবাবেগকে আঘাত করার জন্য, বিভ্রান্তি করার জন্য, ত্রিপুরার উন্নয়নকে স্তব্ধ করে দিয়ে কিছু লোক তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার যে সংকল্প নিয়েছেন আমাদের সরকার, তা থেকে বিভ্রান্ত করছেন। আমি এই সভাতে আপনাদের কাছে উদাত্ত কণ্ঠে আহ্বান করব, আপনারা নিজেদের বিবাহকে বিবেচনা করেন, এই সরকারের হাতকে আরো শক্তিশালী করবেন, তো আপনারা শক্তিশালী হবেন। এই আমাদের পর্বত শক্তিশালী হবে, তো এক ত্রিপুরা শ্রেষ্ঠ হবে, ত্রিপুরা শক্তিশালী হবে, নরেন্দ্র মোদীর হাত শক্ত হবে। আজ ভারত জগৎ সভায় শ্রেষ্ঠ আসন হবে আপনাদের প্রত্যেকেরই আন্তরিক প্রচেষ্টার সঙ্গে সঙ্গে দিয়ে আমি আশা করি সমস্ত বিভ্রান্তকে দূরে সরিয়ে দিয়ে ত্রিপুরার উন্নয়নের জন্য জাতি উপজাতির মিলন ভূমি এই ত্রিপুরা। আমরা এই ত্রিপুরার ত্রিপুরেশ্বরী মায়ের আমরা এই ভূমিতে জন্মগ্রহণ করেছি। এই মায়ের ঐক্যকে আমরা বজায় রাখবো। আমরা 80 জুনের দাঙ্গার দিকে চলে যাব না। যা ক্ষতি হয়েছিল বাঙালি থেকে ত্রিপুরার একটা অংশ সুকৌশলে আমাদের জনজাতি নিরীহদের আবেগকে তাড়না দিয়ে ভোটের জন্য বিভ্রান্ত করতে চাইছে। কোন বিভ্রান্ত প্রয়োজনতে যদি আপনারা পাবেন, আপনাদের ভবিষ্যৎ ছেলে মেয়ের সর্বনাশ হবে। আজকে এই হসপিটালের মধ্যে ও এসটি একটা উদ্বোধন করেছে, ছোট্ট কক্ষে হলো তার ব্যাপকতা রয়েছে। দীর্ঘদিন ত্রিপুরা নেশার মধ্যে ঝুলছেন, শিরার মধ্যে দিয়ে ইঞ্জেকশন নেওয়া হয়। তার জন্য আপনাদের এখানে ও এসটি করা হচ্ছে আমাদের ছেলে মেয়েদের মুক্তি দেওয়ার জন্য। স্কুলে কলেজে যারা পড়ে তারা শিরাতে যখন নেই এইচআইভি রোগ হচ্ছে। আমাদের যুব শক্তি ধ্বংস করে দিয়েছিল দীর্ঘদিন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ।
নেশা মুক্ত থেকে চিকিৎসালয় স্থাপন করেছে 50 বেডে। আমরা বিধানসভাতে 100 কোটি টাকা আমাদের খরচ করতে হচ্ছে, তাদের পাপের বোঝা আমাদের সরকার আজ সেটা নিতে হচ্ছে আমাদের ছেলে মেয়েদের বাঁচানোর জন্য। আমরা এখন নেশা মুক্ত হসপিটাল করতে চাইছে, যেখানে আপনারা সুস্থ হবেন। এটা আপনাদের বুঝতে হবে। আপনাদের ভবিষ্যৎ ছেলে মেয়েদের কথা চিন্তা করে আবেগপ্রবণ হয়ে জাতির নামে, গোষ্ঠীর নামে বিভ্রান্ত হয়ে যদি আপনারা ত্রিপুরার সর্বনাশ করেন, ভবিষ্যৎ ছেলে মেয়ে আপনাদের ক্ষমা করবে না। আমি আশা করি আমরা সবাই মিলেমিশে একসঙ্গে আমরা সকলে ভারত মায়ের সন্তান, এই দিশাতে আমরা কাজ করব। এই কথা বলে আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমার কথা বলা শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ মূল্যবান বক্তব্য রাখার জন্য মাননীয় বিধায়ক ত্রিপুরা বিধানসভা সেই বঞ্চিত দাস মহোদয়কে। এবারে আজকের অনুষ্ঠানে আমরা অনুরোধ করবো মূল্যবান আলোচনা তুলে ধরার জন্য আমাদের আজকের অনুষ্ঠানের মূল্য অতিথি তথা মাননীয় সাংসদ শ্রী রেবতী ত্রিপুরা মহোদয়কে। খুলুভা যতন শ্রী স্কুল আর হসপিটাল উদ্বোধন তিনি যে অনুষ্ঠান শ্রী বিসি মাজা ফেকিয়া তিনি হাসতে নেই, বরং দ্বারা মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় और তিনি অমরপুর বিধানসভা কেন্দ্র নেই তিনি বরং এমএলএ রঞ্জিত দাস মহোদয় और তিনি গেস্ট অফ অনার और কয়েকজন তো বরং বেশি তো তিনি ডক্টর দেবাশিস বসু বকরে और তিনি ডিএম তো গো তিনি ময়ূরজি তিনি और তো গো জেলানি না এসপি श्री अजित प्रताप सिंह जी ने खबर और अनेक नगरे तो आंगत नालिया हेगे आनी बसेगा गो और जरा अ एलाकानी आनी माफानी समान आनी ताकु गुफो एवं मीडिया जरा तमरा बंधु जतन न आंगाने हामजामु ताई अपने नाम खुलमुरे कम बड़ बुझेन ना এমন কতজন আছেন একটু হাত তুলবেন এইখানে যারা বসে, সংখ্যায় খুব কম। আমি তবু মাঝে মধ্যে বাংলায় এবং কবরকে আলোচনা করি। শ্রী মাননীয় বিধায়ক রঞ্জিত বাবু থাইসা কক সামনে খুব নামখা। কিছুদিন আগে আস্তাবল ময়দানত একটা রাজনৈতিক দল জমায়েত খা আ জমায়েত শাখা रेवती त्रिपुरा सांसद जों सामुंगो विश्वास खेयो जे कथा बोललाम আমরা ভাষণ কম দেই, কাজে বিশ্বাস করি। কথায় আমরা কাজে বিশ্বাস করি। আজকে তারই প্রমাণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আজকে শিক্ষা এবং স্বাস্থ্যের জন্য দুইটা আমরা উদ্বোধন করলাম, ভারতজ্ঞাপন করলাম। একটা হচ্ছে বিদ্যালয়, যে বিদ্যালয়ে স্কুলে আমাদের মানব সম্পদ, শিক্ষিত মানুষ মানব সম্পদ হিসেবে পরিচিত। যে শিক্ষিত তার মতো সম্পদ পৃথিবীতে আর কিছু নেই। এই মানব সম্পদ আমাদের এই বিদ্যালয়ে তৈরি হবে। বাচ্চারা 1 থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করবে। 1000-এর উপরে ছাত্রছাত্রী, তার মধ্যে বেশিরভাগ আমাদের জনজাতি। এখানকার ছাত্রছাত্রীরা যখন এই বিদ্যালয়ে পড়াশোনা শেষ করে মহাবিদ্যালয় অর্থাৎ কলেজে পড়াশোনা করতে যাবে উদয়পুর বা আগরতলায়, এবং সেটা ডিগ্রি কমপ্লিট করে যখন কাজ করতে শুরু করবে, ওই পরিবারের ছেলে মেয়ে হিসাবে
ওই ব্যক্তি, ওই ছেলে মেয়ে, ওই পরিবারের সম্পদ। আর এই যে কলেজ, একটু আগে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ করেছি, ওনার নলেজে আছে, উনি জানেন আমাদের এই করবুকে একটা কলেজ স্থাপনের জন্য ইতিমধ্যে জায়গা চিহ্নিত করা হয়েছে। আমাদের ডিএম এখানে আছেন, ওনার সঙ্গে আলোচনা করেছি। এখন আমাদের রাজ্য সরকার সেটা চিন্তা ভাবনা এবং কি করে আগামী দিনে কি করা যায় সেটা আমাদের রাজ্য সরকার ভাবছে। বিদ্যালয়, দ্বাদশ শ্রেণীর পরে কলেজ কমপ্লিট করার জন্য সবকিছু ভাবা হচ্ছে। এবং এখানে এই যে বিদ্যালয় যেখানে আজকে আমরা দ্বারোদ্ঘাটন করলাম, সেটাকে রাজ্য সরকার বিশেষ বিদ্যালয় হিসেবে ঘোষণা করেছে। বিদ্যা জ্যোতিতে কোটি কোটি টাকা খরচা করে আগামী দিনে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার মান বাড়ানোর জন্য আমাদের রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ কোয়ালিটি এডুকেশন দেওয়ার জন্য আমাদের সরকার মানে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের সরকার চায় আমাদের ছেলেমেয়েরা কোয়ালিটি এডুকেশন পাক এবং সুশিক্ষিত হয়ে এই রাজ্যের জন্য কাজ করুক, সমাজের জন্য কাজ করুক, জনজাতির জন্য কাজ করুক, সবার জন্য কাজ করুক, আমরা চাই। আর যদি পড়াশোনা তখনই হবে যদি স্বাস্থ্য ঠিক না থাকে। শাক যদি হামিয়া হিঁকে, বিমার যদি বারবার অন্ত থাকে, কোনো চেরায় কোনো বড় ঠিক মতো সমন খাই নিয়া পড়াশোনা খাই নিয়া। তার জন্য স্বাস্থ্য পরিষেবা যাতে উন্নত স্বাস্থ্য পরিষেবা দেওয়া যায়, দীর্ঘদিনের আপনাদের দাবি এখানে একটা নতুন বিল্ডিং হোক, সাব ডিভিশনাল আমাদের যে হসপিটাল সেটা হোক, তার পরিকাঠামো হোক, সেটা দীর্ঘদিনের দাবি ছিল। আজকে আমাদের মুখ্যমন্ত্রীজির হাত ধরে সেটাও আমরা আনুষ্ঠানিকভাবে শুরু করলাম। আলোচনা হচ্ছিল আগামী দিনে আরো কতজন নার্স, কিভাবে ডক্টর দেওয়া যায়। মুখ্যমন্ত্রী নিজে বলছিলেন, জিজ্ঞেস করছিলেন কি মানে কতজন ডাক্তার আছে, নার্স আছে, আরো বিভিন্ন যে স্টাফ যেটা যেটা দরকার উনি খোঁজ খবর নিচ্ছিলেন। আপনারা জানেন আমাদের ডক্টরের সংখ্যা একটু কম আছে, কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেটা নিয়েও ভাবছেন। আপনারা জানেন আমাদের ভারত সরকার এবং রাজ্য সরকার যারা ডাক্তারিতে এমবিবিএস করেছেন তাদেরকে আরো পিজি করার জন্য সুযোগ দেওয়া হয়েছে। তো আগামী দিনে সেটাও আমাদের থাকবে না, অভাব থাকবে না, যা মাননীয় মুখ্যমন্ত্রী চিন্তা ভাবনা করছে। জলের ক্ষেত্রে বিশুদ্ধ পানীয় জল, সেটা তো আমাদের রাজ্য সরকারের কর্মসূচি। আপনারা দেখেছেন 2022-23 সালের মধ্যে, 22 ডিসেম্বরের মধ্যে প্রত্যেক বাড়িতে যাতে বিশুদ্ধ পানীয় জল দিতে পারে সেই চেষ্টা আমাদের রাজ্য সরকার করছে। প্রত্যেক বাড়িতে যাতে নল যায় এবং সেই নলে যাতে জল হয়, অর্থাৎ সাপ্লাই, ওয়াটার সাপ্লাই, জল জীবন মিশনের দ্বারা আমরা সেটাও করছি। এখানে বলছিলেন আমাদের মাননীয় বিধায়ক এবং অন্যান্যরা, আমাদের যোগাযোগ ব্যবস্থা যদি উন্নত না হয় তাহলে আমাদের উন্নতির ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়ায়। আগামী দিনে এই করবুকের বুক চিরে ন্যাশনাল হাইওয়ে চলে যাবে। আপনারা জানেন আমাদের অটল বিহারী বাজপেয়ীজি যখন প্রধানমন্ত্রী ছিলেন সেই সময় ভারতমালা প্রজেক্টের মাধ্যমে পুরা ভারতবর্ষকে একটা হাইওয়ের মাধ্যমে জুড়ে দেওয়ার জন্য তিনি প্রকল্প হাতে নিয়েছিলেন। আমিও পার্লামেন্টে দাঁড়িয়ে কথা বলেছি, এই হাইওয়ের জন্য চিঠি লিখেছি। এই কয়েকদিন আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুরোধে আরো 60টা জাতীয় সড়ক বিভিন্ন সাব ডিভিশনে আমাদের নীতিন গডকরিজি, যিনি সড়ক পরিবহন মন্ত্রী, তিনি সেটা করে দিয়েছেন। ওই মঞ্চে বসা অবস্থায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চুরাইবাড়ি থেকে আগরতলা, যেটা আমাদের সাবরুম পর্যন্ত হাইওয়ে জাতীয় সড়ক 8, তার ডাবল লাইন করার জন্য তিনি যখন প্রস্তাব রাখলেন, সঙ্গে সঙ্গে 5 মিনিটের মধ্যে আমাদের নীতিন গডকরিজি মুখ্যমন্ত্রীর কথা মেনে সেটা ঘোষণা দিলেন। এর সাথে আরো অন্যান্য রাস্তা। তো আগামী দিনে এই যে বিরোধী দলগুলো অভিযোগ তুলে রেবতী ত্রিপুরা কালো চশমা পরে বসে আছি, আমরা কাজ করছি না, আমরা মানুষের জন্য কাজ করি না, এই যে অভিযোগ,
যারা এখন এডিসিতে আছে, যারা 25 বছর ক্ষমতায় ছিল, তারা কি করেছিল? তাদের 25 বছরে আমরা দেখেছি একটা জাতীয় সড়ক ছিল, 44 ন্যাশনাল হাইওয়ে একটা মাত্র ছিল। রেলের জন্য কত আন্দোলন তারা করেছে, কিন্তু পায়নি। যে মাত্র নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছেন, আমরা রেলের জন্য কেউ আন্দোলন করিনি। প্রধানমন্ত্রী বারবার এসছে আমাদের এই উত্তর পূর্বাঞ্চলে। এই গত 8 বছরে প্রায় 60 টাইমস তিনি আমাদের এই উত্তর পূর্বাঞ্চলে এসে গেছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। এবং তিনি 18 মাসের মধ্যে আগরতলায় যাতে রেল আসতে পারে তার জন্য নির্দেশ দিয়েছিলেন। 18 মাসও লাগেনি, 14, 15, 16 মাসের মধ্যে আমরা রাজধানী এক্সপ্রেস সহ এখন 5-7টা আমরা এক্সপ্রেস আমরা পেয়ে গেছি। কিছুদিন আগে আমাদের মহামান্য রাষ্ট্রপতিজির মাধ্যমে হাত ধরে আরো 2-2টা এক্সপ্রেস। আজকে আমরা হিসাবও করতে পারি না কয়টা ট্রেন কোনখানে যায়, কোন রাজ্যের সঙ্গে যুক্ত হয়ে গেল। আন্দোলন করতে এসে আমাদের করতে হয়নি। আর এই যে বিরোধী দলগুলি, তারা দেখতে পায় না। আমি যারা অভিযোগ করে আমরা কাজ করি না, জনজাতিদের জন্য শুধু ছাগল মোরগের ব্যবস্থা করি আর আগরতলায় কম্পিউটার বিলি করি, তাদের সরকার এডিসিতে কি করছে তার 1-2টা উদাহরণ আমি দিতে চাই। আমাদের দেশে অডিটর জেনারেল একটা চিঠি লিখেছেন আমাদের রাজ্যপালকে, আপনারা ইতিমধ্যেই জানেন। ওই চিঠিতে অডিটর জেনারেল অভিযোগ করেছেন এডিসিতে যে প্রশাসন চলছে, যে সরকার, এই সরকার অডিট করাই না, কোনো হিসাবপত্র রাখে না, হিসাব নেই। আমরা যে নীতি আয়োগের মাধ্যমে 170 কোটি টাকা তাদেরকে দিয়েছি, ওই পুরাতন কাউন্সিল বিল্ডিং এডিসি সংস্কারের জন্য 10 কোটি টাকা, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী 30 কোটি টাকা হসপিটাল ডেভেলপমেন্টের জন্য যেটা আমরা দিয়েছি, তার হিসাব তারা দেয়নি। তাদের ইএমরা, এখান থেকেও মিসেস দলি একজন আছেন ইএম, আপনারা জানেন। ইএমরা প্রথমে বলেছিল আমাদের পুলিশের দরকার নেই, আমরা বিএনপি কালচার পছন্দ করি না। এখন তারা পুলিশ রাখার জন্য বিল্ডিং তৈরির নাম করে 12 লক্ষ, 13 লক্ষ, 14 লক্ষ, 15 লক্ষ টাকা তুলে তুলে নিজেদের বাড়িঘর বাড়াচ্ছে। আর তারা অন্যদেরকে সমালোচনা করে। আমাদের এমপি রেবতী নাকি কালো চশমা পরে। আমি কোথায় গিয়েছিলাম একবার, স্ট্যান্ডিং কমিটি, আমি 2টা স্ট্যান্ডিং কমিটিতে আছি, একটা বিদেশ দপ্তরে আর একটা ST/SC ওয়েলফেয়ার যেটা স্ট্যান্ডিং কমিটি, সেখানে আমি আছি। কনসালটেটিভ কমিটি ডোনার নর্থ ইস্টের ডেভেলপমেন্টের জন্য যেটা আছে, সেখানে আমি কনসালটেটিভ কমিটিতেও মেম্বার। সেই সুবাদে আমার অনেক সময় গোয়াতেও যেতে হয়, লক্ষদ্বীপে যেতে হয়, কেরালায় যেতে হয়, কর্ণাটকে, এবং আমার জম্মু কাশ্মীরে যেতে হয়। তো মাঝে মাঝে, আজকে আমি চশমা এনেছি, আমি লাগাইনি। আজকে যদি কালো চশমা লাগিয়ে বলতাম, আমার বলতো দেখো রেবতী এমন। আমরা কাজও করি। তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে সময় দিতে হবে, আমি বেশি নেব না। যারা এডিসিতে মাত্র 1.5 বছরে কি করেছে আমরা দেখেছি। 10 তারিখ রেজাল্ট হবে, 11 তারিখ অনেক কিছু গ্রেটার টি প্ল্যান দেওয়ার কথা, আজকে কোথায়? আজকে কোথায়? তো বিরোধীরা ইস্যু নেই কিছু বলার। 25 বছরে যেমন আগের সরকারও কিছুই করেনি, আর আমাদের 4-5 বছরে যেভাবে আপনারা কাজ করছি তার সঙ্গে তুলনা করলে একদিনের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের গরিব মানুষের জন্য 1,47,000, সেই দিন ময়ূরজি ধলাইয়ের ডিএম ছিলেন, আমি ছিলাম ওনার সঙ্গে, একদিনে মাননীয় প্রধানমন্ত্রী ত্রিপুরাবাসীর জন্য 1,47,000 গড় তার প্রথম কিস্তি টাকা ঢুকিয়ে দিয়েছিলেন। অর্থাৎ এটাই প্রমাণ করে আমাদের সরকার 25 বছরে বামফ্রন্ট সরকার যেখানে মাত্র 42,000-43,000 গড় দিয়েছিল, আমাদের সরকারের সময় একদিনে আমরা 1,47,000 গড় দিয়েছি। এটাই প্রমাণ করে আমরা কাজ করি। আজকে বিভিন্ন জায়গায় বিদ্যালয়, কলেজ, একলব্য বিদ্যালয় কর্মকে হচ্ছে না, হচ্ছে। এটা আমাদের সময় হচ্ছে। মাত্র 5-6টা একলব্য বিদ্যালয় ছিল, আমরা 5 বছরের মধ্যে আরো কয়েকটা সভা, এখন 18টা একলব্য বিদ্যালয় কাজ চলছে, 8টাতে কাজ হয়েছে, কোনোটা শেষ বা কোনোটা শেষের পথে।
আমি এমপি হিসাবে আরো 3টা জায়গার প্রস্তাব আমি অলরেডি দিয়ে রেখেছি। ভারত সরকারের মানে আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তরের একটা নিয়মে যে ব্লকে 20,000 বা তার ঊর্ধ্বে জনজাতি আছে সেখানে আমরা একলব্য বিদ্যালয়ের দাবি করতে পারি। আমাদের এই যে জোলাইবাড়িতে একলব্য বিদ্যালয় নেই, আমাদের ঋষ্যম ব্লকে নেই, ঋষ্যবাড়ি ব্লকে নেই, যেখানে আমাদের জনজাতিরা 20,000-এর উপরে। আমি অলরেডি 3টা জায়গাতে আরো প্রস্তাব দিয়ে রেখেছি আমি সাংসদ হিসেবে। আমাদের রাজ্য সরকারের তরফ থেকেও দাবি করা হয়েছে আগামী দিনে আরো বিদ্যালয় হবে। কেন বিদ্যালয়ের উপরে জোর দিচ্ছি আমরা? শিক্ষা যদি থাকে মানুষের মধ্যে চেতনা আসবে, সে বুঝতে পারবে, ভালো মন্দের পার্থক্য বুঝতে পারে। তার জন্য আমরা শিক্ষা দিতে চাই, স্বাস্থ্যের পরিষেবা দিতে চাই, বিশুদ্ধ পানীয় জল দিতে চাই, আমরা যোগাযোগ ব্যবস্থা দিতে চাই, আমরা আধুনিক সমাজে বাঁচতে গেলে যাবতীয় যা কিছু দরকার তাও দিতে চাই। তার জন্য নরেন্দ্র মোদী কোভিডের সময় দুইটা ইনজেকশন ভ্যাকসিনও ফ্রি দিয়েছিলেন, 2 বছর খাইয়ে রেখেছেন, 2 বছর রেশনের চালু দিয়েছি আমরা। এরকম কোন সরকার এর আগে রাজ্য অথবা এখন যে 1.5 বছরের এডিসি সরকার 2 মাস তারা রেশনের চাল দিতে হবে। তো কারা কথা বলে আর কারা কাজ করে তাতে প্রমাণিত। তো আমি আর বেশি আমার আলোচনা দীর্ঘায়িত করব না। এই কথা বলে আপনারা রাজ্য সরকারের পাশে থাকবেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হাতকে আপনারা শক্তিশালী করবেন। তাহলে যে সুযোগ সুবিধা আমরা পাচ্ছি আগামী দিনে হয়তো বা তার আরো বেশি দেওয়ার আমরা চেষ্টা করব। এই কথাগুলি বলে সবাইকে খুলুমখা এবং নমস্কার জানিয়ে আমার কথা বলা শেষ করলাম। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ মূল্যবান বক্তব্য তুলে ধরার জন্য মাননীয় শাসক শ্রী রাঘবী ত্রিপুরা প্রধানকে। নবনির্মিত নামঘর নারায়ণ মহকুমা হাসপাতাল ও চন্দ্র পান্ডিহার উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের শুভ দ্বারোদ্ঘাটনী অনুষ্ঠানে এবারে সেই সন্ধিক্ষণ যার জন্য আমরা অতি আগ্রহ অপেক্ষা করছি। এবারে আমরা অনুরোধ করব আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় উদ্বোধক তথা মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে ওনার মঙ্গলার আলোচনা আমাদের সামনে তুলে ধরার জন্য। সবাইকে নমস্কার। যত্ন খুলুমখা। আজ রামকুমার নারায়ণ মহকুমা হাসপাতালে করবুকের যে উদ্বোধনী অনুষ্ঠান এবং এখানে গর্ভ পাঞ্জিহান উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের যে নবনির্মিত ভবনের উদ্বোধন, সেই উপলক্ষে এখানে যে আয়োজন, সে আয়োজনে মঞ্চে উপস্থিত আছেন আমাদের পূর্ব আসনের মাননীয় সাংসদ শ্রী রাঘবী ত্রিপুরা মহোদয়, উপস্থিত আছেন আমাদের মাননীয় বিধায়ক শ্রী রঞ্জিত দাস মহোদয়, উপস্থিত এই জেলার মাননীয় ডিএম এবং কালেক্টর শ্রী গোবিকার ময়ূর এবং শ্রী এমসি শর্মা ডাইরেক্টর স্কুল এডুকেশন, তাছাড়া এসপি এই গোমতী জেলার শ্রী অজিত প্রতাপ সিং মহোদয়, ডক্টর লীনা মোহন জমাতিয়া সিএমও এবং আর সাথে যুক্ত আছেন শ্রী রতন ঘোষ মহোদয়, লক্ষ্মণ চন্দ্র দাস ডেপুটি ডাইরেক্টর স্কুল অফ এডুকেশন, আমার মিডিয়া বন্ধুরা এবং এখানে উপস্থিত মা ও বোনেরা, যারা অভিভাবক বৃন্দরা আছেন স্কুলের এবং যাদের জন্য আজকের এখানে সমাবেশ, সমস্ত আমার স্কুলের ছাত্রছাত্রীরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি 2-4টি কথা বলবো, কারণ আমার আরেকটা প্রোগ্রাম আছে, আমাকে এখান থেকে তাড়াতাড়ি এবার যেতে হবে। আমার পূর্ববর্তী বক্তা এখানে বিশদভাবে এখানে আলোচনা করেছিল যে সাব ডিভিশনাল হসপিটাল 50 বেডের এখানে উদ্বোধন হলো, সে হসপিটালের ভিতরে ঢুকে আপনারাও নিশ্চয়ই দেখবেন যে ত্রিপুরা যে আস্তে আস্তে বদলাচ্ছে,
নিজেও আমি ডাক্তার ছিলাম, বহু জায়গায় ট্রান্সফার জব বহু জায়গায় ট্রান্সফার হয়েছি গেছি। তো হাসপাতালের যে পরিকাঠামো তৎকালীন ছিল, একটা ভাঙা টেবিল, ভাঙা চেয়ার, তার উপরে একটা কাপড় দিয়ে কোনো রকম একটা টেবিল ক্লথ দিত। হাসপাতালের যে ব্যান্ডেজ করার যে কাপড়গুলো ছিল সেইগুলো দিয়ে আমরা, সেটাই ছিল, আমরা ভাবতাম এটাই হচ্ছে আমাদের জীবন, এবং সেইভাবে আমরা ডাক্তারি করেছি। আর পেশেন্টও সেইভাবে দেখে অভ্যস্ত হয়ে গেছে। কিন্তু আজকে এই সিএসসি কে আমরা 50 বেডের যে সাব ডিভিশনাল হসপিটাল উত্তীর্ণ করলাম, টোটাল চেহারাই পাল্টে গেছে। শুধু তাই না, সারা ত্রিপুরাতে প্রাইমারি হেলথ সেন্টারগুলো আমরা, ত্রিপুরা সরকার স্বাস্থ্য বিভাগ ডিসিশন নিয়েছে এগুলোকে আমরা আরো বেশি আমরা উন্নতি করবো, এবং সেই দিশায় আমরা কাজ করছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, ওনার যে মার্গদর্শন, আমরা সবাই জানি সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা প্রকল্প। অন্যান্য কান্ট্রি অবাক হয়ে যায় এবং রিসার্চ করছে যে কি করে এটা সম্ভব, এবং সেই প্রকল্পের নাম হচ্ছে আয়ুষ্মান ভারত। 5 লক্ষ টাকা করে একটা পরিবার পিছু প্রতি বছর দেওয়া। চারটিখানি কথা নয়, বহু জায়গায় আমরা যখন বেনিফিশিয়ারি মিটিং করি তখন এই কথাগুলো আসে। বেনিফিশিয়ারিরা বলে যে আমার হার্টের অপারেশন করিয়েছি, আমার লিভারের ট্রিটমেন্ট করিয়েছি, কিডনির অপারেশন করিয়েছি, ট্রিটমেন্ট করিয়েছি, বিভিন্ন চিকিৎসা আমি করিয়েছি। শুধু একমাত্র করাতে পেরেছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেই আয়ুষ্মান ভারতের কার্ড আমার কাছে ছিল বলে। এবং সেইভাবে ত্রিপুরাতে আমরা, আমাদের সরকার মানুষের কাছে যাদের প্রাপ্য যে অধিকার, সে আয়ুষ্মান ভারতের যে কার্ড সেটা আমরা তুলে করেছি। সেভাবে রেজিস্ট্রিকৃত যতগুলো যারা বেনিফিশিয়ারি আছে তাদের কাছে আমরা পৌঁছে গেছি। আমরা সত্যি ভাগ্যবান যে আমাদের ভারতবর্ষে এরকম একজন প্রধানমন্ত্রী আমরা পেয়েছি। ওনার যে মস্তিষ্ক প্রসূত যে কারণে আজকে দুটো ভ্যাকসিন এখানে আলোচনা হয়েছে। অনেকে ভাবছিল যে ভ্যাকসিন ভারতবর্ষে আবিষ্কার হবে কিনা। উনি বলেছিলেন যে ভ্যাকসিন ভারতবর্ষে আবিষ্কার হবে, এবং উনার যেভাবে আমাদের বৈজ্ঞানিকদের উনি উৎসাহিত করেছেন, তার ফসল হচ্ছে দুটো ভ্যাকসিন ভারতবর্ষে আবিষ্কার হয়েছিল। এবং সেই ভ্যাকসিনকে আজকে আমরা এখানে যারাই উপস্থিত আছে, আমি যে কথা বলছি বিনে পয়সায়, সেটা প্রধানমন্ত্রীর কারণে সেটা সম্ভব হয়েছে। আমাদের ত্রিপুরার থেকে আগে প্রায়শই দেখা যেত যে রেফার হয়ে বাইরে চলে যেত, এখন রেফারের সংখ্যাও কমে গেছে। তার কারণ স্বাস্থ্য যে পরিষেবা সেটা অনেক বেশি এখন ডেভেলপ করেছে ত্রিপুরাতে। সুপার স্পেশালিটি, আমাদের বিভিন্ন যে স্পেশালিটি সেগুলো আমরা বিভিন্ন জায়গায় এখন ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের মধ্যে এখন সুপার স্পেশালিটির প্রায় 9টা বিভাগ এখন আমরা শুরু করতে যাচ্ছি। তো মানুষকে বারবার বাইরে যাওয়ার এখন আর দরকার নেই, এবং একজন যখন বাইরে যায় তার কি সমস্যা হয়, তার পরিবারের কি সমস্যা হয়, সেটা আমরা হারে আমরা কিন্তু বুঝতে পারি। বাড়িঘর বিক্রি করেও বাইরে যেতে হবে, সেই জায়গায় এখন ত্রিপুরাতেই সেই স্বাস্থ্য ব্যবস্থা আছে। আমাদের এখানে দুটো মেডিকেল কলেজ আছে, তার আপগ্রেডেশনের জন্য আমরা বারংবার আমার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে কথা বলেছি। একটা এইমস বা এইমসের কাছে এখানে যাতে মেডিকেল কলেজ করা হয় সেই বিষয় নিয়েও বারবার কথা বলেছি, এবং উনি আশ্বস্ত করেছেন সেটা হবে। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, ইউনিয়ন হেলথ মিনিস্টার, ওনার সাথে কথা বলেছি। একটা ডেন্টাল কলেজ এখানে হতে যাচ্ছে, খুব শীঘ্রই কিছুদিনের মধ্যে সেটা ওপেনিং হবে। ওয়েলনেস সেন্টার গুলো চারিদিকে এখন আমরা বিভিন্ন ওয়েলনেস সেন্টার আমরা এখানে করছি।
এখানে আজকে সাব ডিভিশনাল হসপিটাল হয়েছে, নিশ্চয়ই কর্মবাসীদের জন্য এটা একটা সত্যিই আজকে আনন্দের দিন যে এরকম একটা হসপিটাল এখানে আজকে উদ্বোধন হলো। এই সরকার চাইছে সব দিক দিয়ে মানুষের যে মৌলিক যে চাহিদাগুলো সেগুলো পূরণ করা, স্বাস্থ্য, শিক্ষা, এইগুলো আমাদের প্রায়োরিটি না। আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্ট আমাদের প্রায়োরিটি। তো সেই দিকে আজকের এখানে যে স্কুলটা স্থাপন হলো সেটা ধীরে ধীরে প্রথমে একটা প্রাইমারি সেকশন থেকে, তারপর কি বলে 1952-তে দিস কলেজ ওয়াজ স্টার্টেড, সেখান থেকে ধীরে আজকে এটা উচ্চ